আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। এটা আমাদের একদম তথাকথিত টপিক থেকে একদমই আলাদা। কেন আলাদা? কারণ আজকে আমরা বিসিএস লিখিত পরীক্ষার ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এবং আজকের ক্লাসটা হচ্ছে আমাদের একদম বেসিক একটা ক্লাস। আজকের ক্লাসটা করলে আপনারা অনেক অংশেই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ার ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্লাইডে চলে যাই। সেখানে দেখেন আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি। তার মানে আমরা এখানে দুইটা বিষয় পাবো, একটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কটা কি, আরেকটা হলো আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যটা কি। সম্পর্ক একটা জিনিস, রাজনীতিটা সম্পূর্ণ বিপরীত আরেকটা জিনিস। চলেন একটু আমরা আলোকপাত করার চেষ্টা করি যে কোনটা দ্বারা কি বোঝায়। ওকে, তো এখানে দেখেন, এখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক সম্পর্ক একটি ব্যাপক একাডেমিক ক্ষেত্র যা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিষয়গুলো সহ রাষ্ট্রের অন্যান্য অভিনেতাদের মধ্যে মিথস্ক্রিয়াকে অন্তর্ভুক্ত করে। এখানে এইটুকু দ্বারা আমরা কি বুঝতেছি? আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে একটি একাডেমিক বা একটা শিক্ষাক্ষেত্র যেখানে তারা আলোচনা করে বা পর্যালোচনা করে অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে, সামাজিক ক্ষেত্র নিয়ে, রাজনৈতিক বিষয়াবলী নিয়ে, এবং সেই সাথে রাষ্ট্র অন্যান্য অভিনেতাদের মধ্যে, অন্যান্য অ্যাক্টরসদের মধ্যে মিথস্ক্রিয়া মানে তাদের সম্পর্ককে বিল্ড আপের একটা কাজ করে। এটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ক্রিয়েটিং এর একটা পর্যায়ে বলা যেতে পারে। হ্যাঁ, সেখানে কি কি থাকতে পারে দেখেন। আন্তর্জাতিক রাজনীতি হলো, এবার হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিটা কি, এইটুকু গেল হচ্ছে আমাদের সম্পর্ক। হ্যাঁ, যেখানে রাজনৈতিক অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি হলো একটি উপসেট যা রাষ্ট্রের ক্ষমতা। তার মানে এখানে দেখেন রাজনীতি মানে হচ্ছে সেখানে ক্ষমতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। প্রতিদ্বন্দ্বিতা কেমন? যেমন এখন দেখবেন যে বর্তমান সময়ে যে অস্ত্রের একটা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আমাদের মধ্যে চলে আসছে। সো এক দেশ দেখবেন আরেক দেশের সাথে অস্ত্রে এগিয়ে থাকার যে একটা প্রবণতা, প্রতিদ্বন্দ্বিতা, ওই দেশের জিডিপি আমার দেশের জিডিপির থেকে বাড়াইতে হবে, বা আমার দেশের জিডিপি অন্য কোনো দেশের জিডিপির থেকে বাড়াইতে হবে। এই যে প্রতিদ্বন্দ্বিতা, এই প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে এবং সংঘাতের উপর আলোকপাতও করে থাকে। তার মানে দেখবেন যে বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন যে আপনাদের যুদ্ধগুলো হয়ে থাকে, এই যুদ্ধগুলোকে দেখবেন যে বেশিরভাগ সময় ম্যানিপুলেট করে কি জাতিসংঘ। আর জাতিসংঘ দেখবেন যে অনেক সময় অনেক স্যাংশন দিয়ে বসে। কিরকম স্যাংশন দিয়ে বসে? যেমন ধরেন যদি বলি যে আপনি যদি এখন কোথায় হামলা করেন, ভারতে হামলা করেন, তাহলে কি হয়ে যাবে? আপনার উপরে জাতিসংঘ অনেকগুলো স্যাংশন বসে দিবে। যেমন আপনি বাণিজ্য করতে পারবেন না, আপনি বাণিজ্য করলে ট্যাক্স বাড়াই দিতে হবে, আপনি তাদের কাছ থেকে কোনো অস্ত্র কিনতে পারবেন না, এবং মজার বিষয় হচ্ছে তারাই আপনাকে যুদ্ধে লিপ্ত করবে তাদের অস্ত্র বাণিজ্যকে চাঙ্গা করার জন্য। এই অনেকগুলা বিষয় এখানে লক্ষণীয় থাকে। তারপর কি কি হয় আমরা একটু দেখি। আন্তর্জাতিক সম্পর্ক হলো একটি বিস্তৃত প্রেক্ষাপট যেখানে বিভিন্ন ধরনের সম্পর্ক এবং মিথস্ক্রিয়া ঘটে। এখানে ধরেন অনেকগুলো সম্পর্ক এখানে তৈরি হইতে পারে, আবার এখানে বিভিন্ন সম্পর্কের সমাধান হয়, মিথস্ক্রিয়া হয়, মানে এক জায়গায় মিলিত হয়। আর আন্তর্জাতিক রাজনীতি হলো, এটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে, হ্যাঁ, আন্তর্জাতিক সম্পর্ক। আর হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে সেই প্রেক্ষাপটকে সুনির্দিষ্ট অংশ বা রাষ্ট্রগুলোর রাজনৈতিক লক্ষ্য, ক্ষমতা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করে। তার মানে এখানে আমরা কি কি বুঝলাম? এখানে বোঝার মতো দুইটা বিষয় আছে। এক হচ্ছে আমাদের আন্তর্জাতিক সম্পর্কটা কি। আন্তর্জাতিক সম্পর্কটা হলো এমন একটা একাডেমিক সেকশন যেখানে আমরা অর্থনীতি, সামাজিক এবং রাজনৈতিক বিষয়সমূহ নিয়ে রাষ্ট্র এবং অন্যান্য অভিনেতা বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে? অভিনেতা বলতে সেই সব অ্যাক্টরসদের বোঝানো হয়েছে যারা কি করে, সরকার লেভেলের, যারা রাষ্ট্রের সরকার, তাদেরকে অ্যাক্টরস বলা হয়েছে এখানে। বুঝছেন বিষয়টা? তাহলে অ্যাক্টরসদের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করে, অর্থাৎ মিথস্ক্রিয়া, যেখানে একটা মিলন মেলা তৈরি করে। বুঝছেন? আর আন্তর্জাতিক রাজনীতিটা হলো এই যে আমরা সম্পর্কটা স্থাপন করলাম, এবার এই সম্পর্কের মধ্যে কার ক্ষমতা বেশি, কে কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং সংঘাতের উপর, এই সংঘাতগুলো, এই প্রতিদ্বন্দ্বিতার গুলোর উপর আলোকপাত করা হয়। এটাকে বলা হচ্ছে রাজনৈতিক, অর্থাৎ ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক রাজনীতি। বুঝাতে পারছি বিষয়টা? আর এখানে দেখেন, এখানে আরেকটা কথা বলা হয়েছে যে আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে সেই প্রেক্ষাপট যেটা নির্দিষ্ট অংশ রাষ্ট্রগুলোকে রাজনৈতিক লক্ষ্য, ক্ষমতা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তাহলে এখানে কি কি বিষয় আলোচনা করা হয়? এখানে হচ্ছে ওই যে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে যে বিস্তৃত, যেখানে তাদের সম্পর্ক মিলন মেলা হয়, তাদের প্রতিদ্বন্দ্বিতাকে দেখা হয়, কে কার থেকে এগিয়ে, জিডিপিতে কার থেকে এগিয়ে, এই বিষয়গুলো নিয়ে কি করা হয়? রাজনীতিতে মূলত খেলাধুলাটা করা হয়। এই খেলাধুলার বিষয়ে আমরা একটু পরে আসতেছি।
তাহলে গেম থিওরিতে গেলে ওটা আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। এটা এখন একটু আপনি জেনে রাখেন যেটা মূলত কিভাবে কাজ করে। হ্যাঁ, তারপরে দেখেন কি বলছে, আন্তর্জাতিক সম্পর্ক বা রিলেশনশিপ, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। এটা এই পর্যন্ত বেসিক্যালি হইলে ঠিক আছে, বাট আপনি 4 নাম্বারের জন্য এখানে বেশ কিছু উক্তি দিতে হবে। এখানে যদি স্টেপ করে লেখার সুযোগটা পান, সময় বেশি পান, তাহলে এখানে নাম্বারটা বেশি পাবেন, এটাই সত্যি কথা। হ্যাঁ, তাহলে দেখি আমরা আন্তর্জাতিক সম্পর্কটা কি। এটি একটি একাডেমিক শাখা। একাডেমিক শাখা বলতে কি বোঝায়, যেমন ধরেন আমরা কেউ বাংলাতে পড়ছি, কেউ অ্যাকাউন্টিং এ পড়ছি, কেউ ম্যানেজমেন্টে পড়ছি, কেউ রাষ্ট্রবিজ্ঞানে পড়ছি, কেউ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে পড়ছি, যেটাই পড়ি না কেন তার একটা নির্দিষ্ট একাডেমিক শাখা থাকে। ঠিক এই আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে এক ধরনের শাখা, যেখানে রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা এবং অন্য অরাষ্ট্রীয় অভিনেতা। অরাষ্ট্রীয় অভিনেতা বলতে কি বোঝায়, এই যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, যারা দেশের সরকার না বাট দেশের প্রতিনিধিত্ব করে, তাদেরকে বলা হয় অরাষ্ট্রীয় অভিনেতা। এর মধ্যকার সম্পর্ক ও মিথস্ক্রিয়া নিয়ে কাজ করে। অর্থাৎ একটা রাষ্ট্রদূতের কি কাজ, ধরেন ও হচ্ছে আপনার দেশকে রিপ্রেজেন্ট করবে বিদেশ বা বহির্বিশ্বের কাছে, এবং ওখানে যে ও কার কাছে রিপ্রেজেন্ট করবে, উনি অবশ্যই ওখানকার একটা অন্য দেশে একটা রাষ্ট্রদূতের সাথে এটা ডিসকাস করবে। এই যে ওনাদের মধ্যে যে সম্পর্কের একটা মিথস্ক্রিয়া বা মিলন মেলা হয়ে গেল বা মিলন হয়ে গেল, এইটাই হচ্ছে মূলত আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপের যে উদাহরণটা আছে, এটা আমি আপনাকে এইভাবেও দিতে পারি। সেটা এইভাবেও হইতে পারে, যেমন ধরেন আপনি হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত এবং আপনি রিলেশন করেন ধরেন ইউএসএ কোনো একটা মেয়ের সাথে। সো এখন এই যে আপনার সম্পর্কটা আপনার দেশের গণ্ডি পার হয়ে ওটা বহির্বিশ্বে বা বিদেশে চলে গেছে, এই যে আপনার এক দেশ থেকে অন্য দেশে একটা সম্পর্ক ক্রিয়েট করলেন, এই সম্পর্ক ক্রিয়েটিংটা হচ্ছে কি আন্তর্জাতিক রিলেশনশিপ, বা এটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বা আন্তর্জাতিক সম্পর্ক। বিষয়টা কি ক্লিয়ার? মানে একটা দেশের পরিধির বাইরে যে আরেকটা সম্পর্ক করে হচ্ছে কি আন্তর্জাতিক সম্পর্ক। আর এটা অবশ্যই রাষ্ট্রভেদে একটু আলাদা হয়, কি কি আলাদা হয় সেগুলো আমরা আলোচনাই করছি। এর পরিধি অনেক বিস্তৃত। এর পরিধি কেন অনেক বিস্তৃত? কারণ জাতিসংঘে যতগুলো দেশ ইনক্লুডেড আছে, সবগুলো দেশ কি এই সম্পর্কের সাথে লিপ্ত থাকে বা এই সম্পর্ক নিয়ে তারা আলোচনা করে। দেখবেন যে জাতিসংঘে যে অধিবেশনগুলো হয়, এখানে বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিত্ব করে বিভিন্ন দেশের কারা, কূটনৈতিকরা। এই যে প্রতিনিধিত্ব করছে, যার ফলে কি হচ্ছে একটা দেশের সাথে আরেকটা দেশের সুসম্পর্ক বজায় রাখা যাচ্ছে, এবং তাদের মধ্যে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি, বিভিন্ন নিরাপত্তা চুক্তি, যেমন অর্থনৈতিক চুক্তি, যেটা আমরা এই যে এই ফোরামে আমরা দেখতে পারবো। এখানে দেখেন কূটনৈতিক যে চুক্তিটা হয়, কূটনৈতিক চুক্তিটা কি, অর্থাৎ একটা দেশের রাষ্ট্রীয় সম্পর্ক অর্থাৎ আন্তর্জাতিক যে সম্পর্কটা আছে, সেটা যে সম্পর্কের সাথে আরেকটা সম্পর্ক জুড়ে দেওয়া হয়, এটা মূলত হচ্ছে কূটনৈতিক যে সম্পর্ক। অর্থাৎ রাজনীতিবিদরা যে সম্পর্ক করে, বন্ধুত্বপূর্ণ যে রাজনীতি করে, সেটাকে কূটনীতি বলা হয়। আর এখানে দেখেন আন্তর্জাতিক আইনটা কি। আন্তর্জাতিক আইন যেমন আপনি হচ্ছে, যদি সমুদ্র সীমার কথা আমি আপনাকে বলি, যে আপনার একটা সমুদ্র নির্দিষ্ট সীমা আছে, অর্থাৎ আপনি ওই সমুদ্র সীমার বাইরে, অর্থাৎ নোম্যান্স ল্যান্ড যেরকম আমরা ধরি, সেই নোম্যান্স ল্যান্ডের বাইরে আপনি কি করতে পারবেন না, যাইতে পারবেন না। এবং সমুদ্রের একটা নির্দিষ্ট অংশ আপনি ব্যবহার করতে পারছেন, ওই নির্দিষ্ট অংশের বাইরে কিন্তু আপনি সমুদ্র ব্যবহার করতে পারছেন না। তার কারণ হচ্ছে কি, এখানে আপনার সমুদ্রের বাইরে আরেকটা দেশের সমুদ্র এখানে যুক্ত হয়ে গেছে, এবং এই যে সমুদ্রটা যুক্ত হয়ে গেছে, আপনি যখন আপনার দেশের সমুদ্রের বাইরে চলে যাবেন, তখন বেসিক্যালি কি হচ্ছে, তখন আপনি আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করছেন। অর্থাৎ আন্তর্জাতিক যে আইনটা আছে, এটাকে আপনি ভেটো দিয়ে আপনি অন্য একটা অবৈধভাবে অন্য একটা রাষ্ট্রে ঢুকে যাচ্ছেন। এটা হচ্ছে আন্তর্জাতিক আইনের একটা বিষয়। তারপরে এই যে আন্তর্জাতিক আইনের সাথে নিরাপত্তা জড়িত, ধরেন আমরা এমন একটা চুক্তিতে থাকবো যেটা একটা স্বাধীন রাষ্ট্র, সেখানে অন্য কেউ চাইলেই হঠাৎ করে অ্যাটাক করতে পারবে না, বা তারা চাইলে বিভিন্ন পারমাণবিক অস্ত্র বানাইতে পারবে না। যেমন বিভিন্ন অস্ত্র, পারমাণবিক বা অ্যাটমিক পাওয়ার নিয়ে কাজ করতে চাইলে তাদের অনেকগুলো দেশের সাথে নিরাপত্তা ইস্যু নিয়ে একটা কথা হইতে পারে। যেমন আমরা যদি এখন বাংলাদেশে বসে পারমাণবিক অস্ত্র বানাই, তাহলে ভারতের অবশ্যই মাথা ব্যথা শুরু হয়ে যাবে। কারণ বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী একটা রাজ্য, এই রাজ্য যতটা শক্তিশালী হবে, শুধু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তা না, মিয়ানমারেরও অনেক মাথা ব্যথা শুরু হয়ে যাবে। কারণ আমরা পারমাণবিক শক্তিধর দেশ হইলে কি হয়ে যাবে, তারা আমাদের থেকে ডমিনেট হয়ে যাবে, পিছনে পড়ে যাবে। আর এটা অবশ্যই তাদের জন্য নিরাপত্তার উপর হুমকি হয়ে দাঁড়াবে। তখন কি করবে, জাতিসংঘ আন্তর্জাতিক আইন পাশ করবে, পাশ করা আছে যে বাংলাদেশ কখনো কি করতে পারবে না, অ্যাটমিক পাওয়ার বানাইতে পারবে না বা নিউক্লিয়ার বোম বানাইতে পারবে না। সেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক আইন। আর নিরাপত্তা তো বললামই, যে আমরা বোম বানালে ওরা নিরাপত্তা ঝুঁকিতে ভুগবে, এটা একটা বিষয়। আর বিশ্ব অর্থনীতির কথা যদি বলি, তাহলে আমরা কিন্তু বিশ্ব অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছি এবং বিভিন্ন দেশের কাছ থেকে যে পণ্য আমদানি করছি,
এই আমদানিকৃত পণ্য কিন্তু তাদের দেশে জিডিপি কে বাড়াচ্ছে, অর্থাৎ ট্যাক্স দিচ্ছি, তাদের দেশে আমরা বাণিজ্য করতেছি। এই যে আপনার দেশের গণ্ডিকে পের হয়ে, অর্থাৎ আপনার দেশের বাইরে যে আপনি যখন বাণিজ্য করছেন, তখন এই বাণিজ্যর যে সিস্টেমটা আছে, এই বাণিজ্যকেই তখন বলা হচ্ছে কি বিশ্ব বাণিজ্য। বিশ্ব মানে কি পুরো বিশ্ব, পুরো দেশ। আর অর্থনীতি মানে কি পুরো বিশ্ব বা পুরো দেশের অর্থনীতি নিয়ে যেখানে আমরা যে সম্পর্ক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কি বিশ্ব অর্থনীতি সম্পর্ক নিয়ে আলোচনা করা। তারপর হচ্ছে যদি বলি যে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানটা হচ্ছে এমন একটা বিষয়, সমাজ বিজ্ঞান বলতে কি বোঝায় এটাকে আমাদের বুঝতে হবে। সমাজ মানে হচ্ছে একটা সোসাইটি যেটাকে বুঝি, যেখানে আমরা মানুষজন বসবাস করি। এই সমাজের যে নিয়ম কলা কৌশলগুলো আছে, যেগুলো আমরা মেনে চলি, এটাকে মেইনলি বলা হচ্ছে সমাজ বিজ্ঞান, বুঝছেন। আর ইতিহাস ও দর্শন অন্তর্ভুক্ত থাকে। ইতিহাস এবং দর্শন অন্তর্ভুক্ত কেন থাকবে? কারণ আপনাকে মাথায় রাখতে হবে আপনার যে অতীতের ভুলগুলা, এটা কিন্তু বর্তমানের শিক্ষা। সো আপনি যদি অতীতের ভুল থেকে বর্তমানে শিক্ষা না নিতে পারেন, তাহলে সেম ভুলটা আপনি সারা জীবন করে যাবেন এবং সারা জীবন আপনি সেই ব্যর্থর জায়গাতেই থেকে যাবেন। এই জন্য এখানে আমাদের সেই দেশের ইতিহাসটা জানতে হবে, সেই ইতিহাস এবং তাদের দর্শনটা কেমন সেটা জানতে হবে। তাদের দেশে যদি আমি কোনো ব্যবসা করতে চাই, তারা কি বেশি গ্রহণ করে, কি বেশি খায়, তাদের দেশে কি বেশি চলে, এই বিষয়গুলো আমার আগে অ্যানালাইসিস করতে হবে তাদের ইতিহাস থেকে এবং তাদের দর্শন, বা দর্শন মানে এখানে কি বোঝাচ্ছে, তাদের নিয়ে গবেষণা করে আমাদেরকে বের করতে হবে। এই জন্য এই দুইটাও কি থাকে এখানে ইনক্লুডেড থাকে আর কি। আশা করি বিষয়টা আপনারা কি করছেন বুঝতে পারছেন, তাই কি না? এবার চলেন, এই ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে অর্থনৈতিক সামাজিক বন্ধন তৈরি করার উপরেও জোর দেওয়া হয়। মানে এই যে আমাদের যে কাজগুলো, ক্ষেত্রগুলো আছে, এখানে কি বিভিন্ন জাতির মধ্যে অর্থনৈতিক ও সামাজিক বন্ধন, অর্থাৎ যেমন ধরেন যে 31st নাইট যেটাকে বলি আমরা, হ্যাপি নিউ ইয়ার, এটা কি করা হয় বিদেশিদের সাথে, বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় এটাকে প্রচার করা হয়। সেই সাথে যে পয়লা বৈশাখ বলি, বিভিন্ন জায়গায় এটা উদযাপিত হয়। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটাও বিভিন্ন জায়গায় কি করা হয়, উদযাপিত করা হয়। এই জন্য বলা হচ্ছে যে সামাজিক যে বন্ধনটা তৈরি হয়, আমাদের সমাজে যে রীতি বা কালচারগুলো চলে, এই রীতি বা কালচারগুলো কি তাদের মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়। এই সম্পর্কের উপরেও কি করা হয়, জোর দেওয়া হয়। ওকে, বিষয়টা কি, সম্পর্কটা কি বুঝতে পারছি আমরা? আমার মনে হয় না যে এর থেকে আরো সুন্দর করে সম্পর্কগুলা বলে দেওয়া সম্ভব। তারপরে দেখেন আন্তর্জাতিক রিলেশনশিপ, আন্তর্জাতিক রাজনীতি বা ইন্টারন্যাশনাল পলিটিক্স। ইন্টারন্যাশনাল পলিটিক্সটা কি এটা একটু দেখি আমরা। সো এটা এরকম অনেকটা যে এটি একটি আন্তর্জাতিক সম্পর্কের একটি উপসেট বা অংশ বিশেষ। তার মানে বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কটা আমাদের প্রথম ইস্যু, তারপরে কি আমরা যখন সম্পর্ক তৈরি করতে পারবো তখন সেখানে কি করতে পারবো, রাজনীতি করতে পারবো। আর এখানে যেহেতু এটাকে উপসেট বলা হয়েছে এবং অংশ বিশেষ বলা হয়েছে, তার মানে এটা আরো বিশাল অংশ একটা থাকতে পারে। তবে দেখেন এর মূল লক্ষ্য হলো, আচ্ছা দেখি, এর মূল লক্ষ্য হলো রাষ্ট্রগুলোর ক্ষমতা, নিরাপত্তা, স্বার্থ, লক্ষ্য অর্জনের জন্য তাদের মধ্যকার সম্পর্ক ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা করা। যেমন ধরেন এখন যদি এটার বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই, যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা আপনি দেখেন, এখানে কিন্তু আমেরিকার জন্য যুদ্ধটা লেগে গিয়েছিল। অর্থাৎ আমেরিকা যুদ্ধের আগে বললো যে আমি তোমাদের পাশে আসছি, তোমরা যুদ্ধ করো। যখন যুদ্ধটা শুরু হয়ে গেল, তখন মূলত অস্ত্র কিনা বেচার যে একটা সিস্টেম, এটা কিন্তু তারা ভালো করে চালু করেছে। এই যে দ্বন্দ্ব নিয়ে তারা আলোচনা করে, আজ বসতেছি কাল বসতেছি, এবং কি যুদ্ধটা আজ পর্যন্ত থামাতে পারেনি। ঠিক আমরা এইভাবে বলতে পারি যে ফিলিস্তিন অ্যান্ড ইসরায়েলের যে ইস্যুটা, এটাও কিন্তু যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। তার মানে এখানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা এবং আলোচনা, এই সম্পর্কগুলো দেখার দায়িত্ব কিসের, ইন্টারন্যাশনাল পলিটিক্সের, অর্থাৎ বিশ্ব রাজনীতির একটা অংশ এগুলা। সেগুলো কিসের মাধ্যমে দেখা হয়, যে বিশ্ব আন্তর্জাতিক যে রাজনীতি আছে, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে এগুলো আলোচনা করা হয়। আমি একটু মনে হয় বেশি টেনে যাচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং হবে এই জন্য। সো তারপরে দেখেন কি বলছে, এটি মূলত আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে রাষ্ট্রগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড এবং সংঘাত এবং সহিংসতার উপর আলোচনা করতে পারে। যেমন এখানে রাজনৈতিক সংঘাত, কর্মকাণ্ড, বিভিন্ন যে মারামারি আছে, কাটাকাটি আছে, এগুলো নিয়েও কি করা হয়, এটার উপর এই সহযোগিতার উপর আলোকপাত করা হয়। এই যে সহযোগিতা করা হয়, যেমন ধরেন বাংলাদেশ হচ্ছে ভারতের উপর একটা ইট মারছে, এখন যুক্তরাষ্ট্র এসে বললো তুমি ইট মারো না, কারণ এরপরে বিপদ হইতে পারে। এই যে আলোচনাটা করলো, এই যে না করলো, এই না করাটাকে মূলত বলা হচ্ছে কি সহযোগিতা করা। বুঝতে পারছেন বিষয়টা? আর মূল পার্থক্যটা কোথায়, মূল পার্থক্যটা একটু যদি আলোকপাত করার চেষ্টা করি আমরা, তাহলে আমরা খুব সহজে দেখতে পারবো। সো দেখেন, ব্যক্তিটাকে ব্যাপকতা যেটাকে বোঝে, হ্যাঁ, আন্তর্জাতিক সম্পর্ক একটি বিশাল ক্ষেত্র,
মানে এই আন্তর্জাতিক সম্পর্কটা কেন বিশাল ক্ষেত্র? দেখেন যতগুলো স্বাধীন রাষ্ট্র আছে বা অস্বাধীন রাষ্ট্র আছে সবগুলারই নিজস্ব একটা প্যাটার্নের আন্তর্জাতিক যে পলিটিক্স, সেই পলিটিক্সটা কিন্তু আছে তাদের। এই পলিটিক্সের যে ইস্যুটা, এই ইস্যুটা কিন্তু ছোট না, এটা পুরো বিশ্বে, অর্থাৎ পুরো বিশ্বে কি হয়ে গেছে, এটা হচ্ছে ভাইব সৃষ্টি করছে, বা এটা পুরো বিশ্বে কি হয়ে গেছে, সরে গেছে। সেটা এত সহজ বিষয় না বা ছোট বিষয় না, বুঝছেন বিষয়টা? যেখানে আন্তর্জাতিক রাজনীতি এবং রাজনীতি এর একটি বিশেষ অংশ মাত্র। তার মানে এই যে ইন্টারন্যাশনাল যে পলিটিক্সটা, এটা মাত্র হচ্ছে এই যে ব্যাপকতা, এটার ব্যাপকতা অনেক বেশি। এটা যেটুকু আমরা পড়ে আসলাম এগুলা অংশ বিশেষ মাত্র। এগুলো পড়ার জন্য আমাদের কি করতে হবে, রেগুলার খবরের কাগজে চোখ বুলাইতে হবে, বা বিভিন্ন ওয়েবসাইটে আমাদের খবরগুলা সংগ্রহ করে রাখতে হবে, বা বিশ্ব সম্পর্কে আমাদের একটা নলেজ রাখতে হবে, নাহলে এগুলার উত্তর করা কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে। হ্যাঁ, যদি আমরা ফোকাস নিয়ে কথা বলি, তো আন্তর্জাতিক সম্পর্কের ফোকাস থাকে রাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য অভিনেতাদের মধ্যকার সকল ধরনের মিথস্ক্রিয়ার ওপর। তার মানে এখানে কি বুঝলেন, আন্তর্জাতিক সম্পর্কের যে ফোকাসটা থাকে সেটা হচ্ছে রাষ্ট্র আন্তর্জাতিক সংস্থা। মানে আন্তর্জাতিক সংস্থা বলতে কি বোঝায়, মানে একটা দেশে যতগুলা হচ্ছে হেল্পিং অর্গানাইজেশন আছে, আমি যদি বলি আমার মতো করে, যে হেল্পিং অর্গানাইজেশনগুলো হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তো যেমন ধরেন যে আমি যদি এখন বাংলাদেশ যদি ন্যাটো সদস্যপদ হইতে চাই বা লাভ করতে চাই, তাহলে কি বাংলাদেশের কাছে ন্যাটোটা কি আন্তর্জাতিক সম্পর্কের একটা মানে সম্পর্ক, একটা সংস্থা। তারপরে বাংলাদেশ চাচ্ছে যে এখন বাংলাদেশ হচ্ছে আসিয়ান জোটে অন্তর্ভুক্ত হবে। তো এখন যদি আসিয়ান জোটে বাংলাদেশ যাইতে চায়, তাহলে এই আসিয়ান সংস্থা বাংলাদেশের জন্য কি একটা আন্তর্জাতিক বিষয়। আর আন্তর্জাতিক বিষয়টার মানই হচ্ছে কি, আন্তর্জাতিক মানে হচ্ছে বহির্বিশ্বের সাথে বা বিদেশের সাথে যে সম্পর্কটা বা যে রিলেশনটা ক্রিয়েট করা হয় এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। আর ওই আন্তর্জাতিক সম্পর্ক বা বিদেশের সাথে আমাদের যে কোনো সংস্থার মাধ্যমে ট্রেডিং হইতে পারে, যেমন বিজনেস হইতে পারে, বিভিন্ন হেলথ অর্গানাইজেশন সাপোর্টিং হইতে পারে। সেই যে সাহায্যগুলো নিয়ে আসতেছে, এটাকেই কিসের মাধ্যমে নিয়ে আসতেছে, কোনো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে নিয়ে আসতেছে। আর এই সংস্থাগুলোই বিভিন্ন দেশে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে সাহায্য করে। সরাসরি আমরা কোনো সংস্থা ছাড়া এটাকে নিয়ে আসতে পারবো না। আর এই মিথস্ক্রিয়া মানে কি, এই যে সম্পূর্ণ বিষয়গুলা কি করছে, মিলকরণের একটা কাজ করছে, বুঝছেন, এই আর কিছুই না। তারপরে কি বলা হয়েছে একটু দেখি আমরা। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি মূলত রাষ্ট্রগুলোর রাজনৈতিক ক্ষমতা, এখানে কিন্তু পাওয়ারের একটা, রাজনীতি মানে একটা পাওয়ারের কথা চলে আসবে। এখানে রাজনীতির যে পাওয়ারটা আছে, ক্ষমতা আছে এবং প্রভাব আছে, সংঘাতের উপর বেশি মনোযোগ দেওয়া হয়। কিসের উপর বেশি মনোযোগ দেওয়া হয়? সংঘাতের উপর বেশি মনোযোগ দেওয়া হয়। কারণ রাজনীতি মানে তো মারামারি কাটাকাটি রে ভাই, এটা বুঝতে হবে। তার মানে কি, রাজনীতি মানে আমি আপনাকে সরাই দিয়ে আপনার পজিশনে যদি বসতে চাই, তাহলে আমাকে রাজনীতি করতে হবে, পলিটিক্স করতে হবে। আর আপনাকে যখন আমি সরাইতে যাব আপনার আসন থেকে, তখন কি হবে, আপনার সাথে আমার একটা মারামারি সৃষ্টি হয়ে যাবে না, সংঘাত সৃষ্টি হবে না। এখানে দেখবেন তৃতীয় পক্ষ একজন এসে আমদানি হবে, এই তৃতীয় পক্ষ এসে কি বলবে, যে ভাই তোমার সাথেও আমি আছি, তোমার সাথেও আছি। অর্থাৎ আপনাদের মধ্যে যে প্রবলেমটা যাচ্ছে, এই প্রবলেমটা তারা কি করবে, সলভিং করার একটা চেষ্টা করবে। এই সলভিং করার চেষ্টাটাকে কি বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে যে তারা রাজনৈতিক বিষয়টা হচ্ছে বা ইন্টারন্যাশনাল পলিটিক্সটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক ক্ষমতা, প্রভাব এবং সংঘাতের উপর বেশি মনোযোগ দেওয়া। তার মানে সম্পর্কটা হচ্ছে আমাদের কি সিস্টেম, ধরেন একটা রাজনৈতিক সম্পর্ক কিরকম, আপনার সাথে আমার একটা রিলেশন বিল্ড আপ হচ্ছে, এবং রিলেশনটা বিল্ড আপ হওয়ার পরে আমরা কি চিন্তা করতেছি, যে আপনি আমার থেকে কোন কোন দিকে এগিয়ে আছেন, যে দিক থেকে আগায় আছেন আপনি, আমার তারপরের লক্ষ্য হচ্ছে আপনাকে ওই দিক থেকে পিছনে ফেলে দেওয়া। এটা হচ্ছে রাজনীতি আর হচ্ছে সম্পর্কের মধ্যে পার্থক্য। রাজনৈতিক সম্পর্ক হচ্ছে আপনার সাথে প্রেম প্রীতি হবে, তারপর আপনারা লাথি দিয়ে ফেলে দেওয়া হবে ওই জায়গা থেকে। এটাই মূলত খেলা, একদম যদি আমার ভাষায় বলতে চাই। তারপরে চলেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক একটি সামগ্রিক ধারণা। এটা হচ্ছে একটা সামগ্রিক ধারণা মাত্র, মানে সমগ্র বিশ্বের একটা ধারণা, যেটাকে আমরা বলতে পারি যে সেখানে আন্তর্জাতিক রাজনীতি সেই সামগ্রিক ধারণার একটি বিশেষ দিক, এবং অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা ও রাজনৈতিক কার্যকলাপ। অর্থাৎ একটা রাজনৈতিক রিলেশনশিপ বলেন, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বলেন, অথবা আপনি ইন্টারন্যাশনাল পলিটিক্স বলেন। এই ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে দুইটা পার্থক্য আছে। ইন্টারন্যাশনাল রিলেশনশিপগুলো হচ্ছে সম্পর্ক জুড়ে দেয়, এবং তারপরে পলিটিক্স করে ওই জায়গাগুলো, অর্থাৎ আপনার অর্থনৈতিক বৃদ্ধিটা কোথায় হচ্ছে, সমৃদ্ধিটা কোথায় হচ্ছে, আপনি কোন কোন দেশ থেকে কোন কোন দেশে বাণিজ্যে আগায় যাচ্ছেন,
এবং সেই সাথে সম্পর্কের সাথে আরেকটা বিষয় যুক্ত থাকে যে আপনি কোনো দেশে যদি নতুন করে বাণিজ্য করতে চান তাহলে সেই দেশের সাথে একটা মিথস্ক্রিয়া করা অর্থাৎ সম্পর্কে লিপ্ত হওয়া, এই সম্পর্ককেও মেইনলি বোঝায়। তো আশা করি যে এই যে ছোট করে আমি আলোচনা করলাম, ছোট না অ্যাকচুয়ালি এটা অনেক বড় হয়ে গেছে, 4 নাম্বারের জন্য এতটুকু লাগে না, বাট আপনি হচ্ছে এইটুকু স্টেপ দিয়ে দিবেন, দেওয়ার পর হচ্ছে আন্তর্জাতিক রিলেশনশিপ আর হচ্ছে আন্তর্জাতিক পলিটিক্স, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স, এই দুইটা বর্ণনা করে দিলেই হয়ে যাবে। এই ব্যাপকতা একটু একটু দিয়ে দিয়ে অত লাগবে না। আর যদি ভালো হয় কোনো উক্তি দাঁড় করাইতে পারেন বা মনীষীদের কোনো যৌক্তিকতা বা উক্তি দাঁড় করাইতে পারেন তাহলে এটা একটু রেফারেবল হবে আর কি। হ্যাঁ, তারপরে দেখেন সেকেন্ডলি আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কটা আসলে কি, হোয়াট ইজ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। এটা আলাদা একটা টপিক। এর আগে আমরা আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক পলিটিক্সের মধ্যে যে বা রাজনীতির মধ্যে যে পার্থক্য সেটা নিয়ে আলোচনা করছিলাম, এবং এখানে আমরা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে একটু আলোচনা করব। এখানে দেখেন আমাদের আগে আমরা এখানে জেনে এসেছি বিষয়গুলো কি, যেমন আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বলতে বিভিন্ন জাতি, এখানে কি কি থাকবে, বিভিন্ন জাতি থাকবে, বিভিন্ন রাষ্ট্র থাকবে, সংস্থা থাকবে, অরাষ্ট্রীয় গোষ্ঠীর মধ্যে বিদ্যমান যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ও অন্যান্য মিথস্ক্রিয়া বা মিথস্ক্রিয়ার অধ্যয়নকে বোঝায়। অর্থাৎ এখানে সম্পর্কটা হচ্ছে একটা জাতি, যে জাতিটা মানে এমন একটা সম্পর্ক বা আন্তর্জাতিক সম্পর্ক যেখানে একটা জাতি নিয়ে কথা হবে, একটা রাষ্ট্র নিয়ে আলোচনা করা হবে, একটা সংস্থা নিয়ে আলোচনা করা হবে। আর সংস্থা কি, এটা আগে আমি বলেছি। তারপর হচ্ছে অরাষ্ট্রীয় গোষ্ঠী, যেগুলো অস্বাধীন রাষ্ট্র, সেগুলোকে নিয়েও এখানে আলোচনা করা হবে, এবং বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য মিথস্ক্রিয়া বা হচ্ছে মিথস্ক্রিয়ার অধ্যয়নকে, অর্থাৎ মিথস্ক্রিয়ার যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো নিয়ে কি করা হয়, আলোচনা করা হয় বা অধ্যয়ন করা হয় এখানে। তারপরে কি হয়, এটি বিশ্বজুড়ে সংঘটিত বিভিন্ন ঘটনা যেমন কূটনৈতিক, যুদ্ধ, বাণিজ্য, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের মতো বিষয়গুলো বিশ্লেষণ করে এবং বিশ্ব ব্যবস্থা কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। তার মানে এখানে সুন্দর একটা কথা আছে, আপনি বুঝতে পারছেন। যেমন এখানে দেখেন কূটনীতি মানে কি, একটা দেশের সাথে আরেকটা দেশের হচ্ছে সুসম্পর্ক স্থাপন করা। আর যুদ্ধ কি, একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে যে সংঘাতে যায় এটাকে যুদ্ধ বলা হচ্ছে। আর ব্যবসা বা বাণিজ্য আমরা কি বুঝি, অর্থাৎ বাণিজ্য বলতে বোঝায় যে একটা দেশ এবং আরেকটা দেশের মধ্যে যে তাদের পণ্য আদান প্রদান করে অর্থের বিনিময়, এবং এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য করতে পারে, তার নিজের অভ্যন্তরীণ দেশের মধ্যে বাণিজ্য করতে পারে স্বাভাবিক, এবং এই বাণিজ্যকে বোঝায়। এবং আন্তর্জাতিক আইন কি, আন্তর্জাতিক আইন নিয়ে আমরা আগে আলোচনা করছি, নতুন করে করার কিছু নাই। মানব অধিকারের মতো বিষয়গুলো কেমন, যেমন ধরেন ঢাকার রাস্তায়, অর্থাৎ স্ট্রিট বা রাস্তায় যে মানুষগুলো বসবাস করে আর কি, এরা কি মানব অধিকার থেকে বঞ্চিত না? আমরা কি বলতে পারি না যে এরা হচ্ছে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত? যে এরা তো মানুষ যে অধিকার থেকে বঞ্চিত সেটা হচ্ছে বাংলা ভাষায় বা আমার ভাষায় মানব অধিকার। বুঝছেন বিষয়টা? এই যে যেমন দেখেন বাংলাদেশে বিভিন্ন সংঘাত হয়, সংঘাতে বিভিন্ন মানুষ মারা যায়, অর্থাৎ পুলিশ গুলি করে মানুষ মারে, সেটা পলিটিক্যাল ইস্যুর জন্যই হোক আর তাদের ব্যক্তিগত দিক থেকেই হোক, কিন্তু মানুষ তো মারে। এই নির্বিচারে একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিকের উপর যে নির্বিচারে গুলি চালানো হয়, এই গুলি চালানোর বিষয়টা কিন্তু মানবাধিকারের লঙ্ঘন হয়ে যায়। এই মানবাধিকার লঙ্ঘন যখন হয়, দেখবেন যে 24শে যখন জুলাই অভ্যুত্থান হইল, ছাত্রদেরকে যখন গুলি করে মারা হলো, তখন দেখবেন যে জাতিসংঘ থেকে মানবাধিকার সংস্থার একটা রিপোর্ট পেশ করা হয় যে তারা এইভাবে এই মানুষগুলোকে মেরে ফেলেছে। তার মানে কি, তারা এটা আমলে নিচ্ছে কি জন্য বলেন তো? কারণ তারা এটা নিয়ে গবেষণা করেছে, এই গবেষণা করার কারণেই কিন্তু এটা আমলে নেওয়া হয়েছে, তাই কি না? হ্যাঁ, বিষয়টা কিন্তু এইরকমটাই বোঝায়। সেই জন্য বলা হচ্ছে যে সেখানে মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা করে এবং বিশ্ব ব্যবস্থা কিভাবে কাজ করবে তা ব্যাখ্যা করা হয়। কারণ বিশ্ব ব্যবস্থা তারাই নিয়ন্ত্রণ করে। জাতিসংঘ দেখবেন বা ইন্টারন্যাশনালি দেখবেন যে দেখেন তারা যেহেতু বিশ্ব ব্যবস্থাকে হাতের মুঠোর মধ্যে রাখতে চায়, তাহলে তাদেরকে তো অবশ্যই বিশ্ব ব্যবস্থা কিভাবে চলে বা কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে কাজ করলে বিশ্ব ব্যবস্থাটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, এই বিষয়গুলো নিয়ে তারা কি করে এখানে আলোচনা করার চেষ্টা করে। তারপরে দেখেন এর মূল বিষয়গুলো কি আসলে, অর্থাৎ মূল বিষয়গুলো নিয়ে এখানে একটা আলোচনা করবো, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের মূল বিষয়গুলো কি। এখানে দেখেন বিভিন্ন ধরনের অংশগ্রহণকারী বলতে কি বোঝায়, এটি শুধু রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নয়, বরং আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ, অনেকবার বলে এসেছি, অরাষ্ট্রীয় সংগঠন, এমনকি
ব্যক্তিবিশেষের মধ্যকার সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়। তার মানে বুঝতে পারছেন যে বিভিন্ন ধরনের অংশগ্রহণকারী বলতে কি বোঝানো হয়েছে এখানে। বিভিন্ন সংস্থা এবং অরাষ্ট্রীয় সংগঠন এবং এমনকি ব্যক্তি বিশেষেও এখানে তাদেরকে নিয়েও আলোচনা করা হয়। এর যদি পরিধি বলি বা বিস্তৃতি বলি বা পরিধি, আন্তর্জাতিক সম্পর্ক একটি বিস্তৃত ক্ষেত্র বা বিস্তৃত ক্ষেত্র এবং এর মধ্যে রয়েছে কূটনৈতিক। কূটনৈতিক সম্পর্কটা কি? বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও আলোচনা করা, সেটা কূটনৈতিক কি এটা আগেও আমরা আলোচনা করেছি। তারপর হচ্ছে পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি কি এটা আপনারা অলরেডি জানেন, যারা বিসিএস এর জগতে আসেন তারা জানেন পররাষ্ট্র ক্যাডার নামে একটা ক্যাডার আছে বাংলাদেশে, আর তাদের কাজ হচ্ছে নিজের রাষ্ট্রকে নিয়ে অন্য দেশের কাছে ব্র্যান্ডিং করা। সো এটা একটা কাজ। তো এখানে প্রতিটি দেশ কিভাবে নিজস্ব স্বার্থ রক্ষা করতে চায় তা নিয়ে বিশ্লেষণ করা হয় আর কি। হ্যাঁ, তারপরে যদি বলা হয় যে অর্থনৈতিক সম্পর্ক এবং বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা। সো এখানে যদিও এটা কতটুকু সত্য আমি জানি না, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা যদিও বলছে, বাট এখানে প্রতিযোগিতাতে বেশি হয়। এবং তারপরে যে মেইন সমস্যা সেটা হচ্ছে আপনাদের যে সংঘাত এবং শান্তি। যেমন সংঘাতের মধ্যে আছে যুদ্ধ, সংঘাতের কারণে, এবং সেগুলা সমাধানের উপায় অনুসন্ধান করা হয়। যদিও এটা কতটুকু সত্য আমি জানি না, এটাকে আমি পার্সোনালি বিশ্বাস করি না। কেননা কারণ ইসরায়েলের এখনো বর্বরতা থামে নাই, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কোনো সুরাহা হয় নাই, মিয়ানমারের যে জান্তা সরকারের যে আছে এখন আপনারা জানেন, এবং সেখানে যে একটা গৃহযুদ্ধ হয়ে গেল সেটার বিরুদ্ধেও কেউ কোনো কথা বলে নাই, সেইভাবে বন্ধ করতে পারে নাই। তার মানে এটা কি বলবো, এটা হচ্ছে প্রুফলেস আর কি। হ্যাঁ, যে যেভাবে গ্রহণ করতে পারেন। তারপরে কি বলছে যে আন্তর্জাতিক আইন ও সংস্থা, বিশ্বজুড়ে প্রযোজ্য নিয়ম কানুন ও তাদের বাস্তবায়নকারী সংস্থার ভূমিকা। অর্থাৎ যেমন দেখবেন যে ডাব্লিউএইচও আছে। ডাব্লিউএইচও কি করে, বাংলাদেশে সহ বিশ্বে যে কোনো দেশে যখনই কোনো প্রবলেম হচ্ছে তখন তারা হচ্ছে বিভিন্ন টিকা পাঠাচ্ছে, বিভিন্ন ঔষধ পাঠাচ্ছে, পোলিও পাঠাচ্ছে। সো এই যে তাদের সংস্থার যে কাজগুলা এটা তারা করতেছে। তারপরে যেমন আপনারা জানেন যে বাংলাদেশে যে সমুদ্র আইন নিয়ে একটা ঝামেলা ছিল সেটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। সো এই আন্তর্জাতিক আইনগুলো কিন্তু এই ভূমিকাগুলো পালন করছে। হ্যাঁ, বিশ্বায়ন বলতে কি বোঝায়? বিশ্বজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক, অর্থনৈতিক ও তথ্যের আদান প্রদান। এর আদান প্রদান যেমন হচ্ছে ধরেন আমরা যদি বলি যে একটা দেশের কালচার, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। যেমন বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেটা আমরা পালন করি, বা ব্রিটিশদের যদি আমরা 31st নাইট ধরি, তো সেটা আমরা পালন করে আসতেছি। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কি বিশ্বায়ন, বা বিশ্বের যে তথ্যের আদান প্রদান, তথ্যগুলাকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রদান করা হয় বা আনা হয়, এই বিষয়টাকে এখানে বলছে বিশ্বায়ন। বুঝতে পারছেন? সো বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ, এর গুরুত্বটা কি আসলে, আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বটা কি এটা একটু জানি। আন্তর্জাতিক সম্পর্ক বোঝার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো দেশ একে অপরের সাথে সহযোগিতা করে বা কেন সংঘাত বাঁধে। সো এই যে এটা এখন অনেকের মধ্যে একটা কনফিউশন আসতে পারে যে একটা দেশ আরেকটা দেশের মধ্যে কেন সুসম্পর্কিত করে বা সহযোগিতা করে আবার মারামারি লাগাই দেয়। ওই যে বললাম, প্রথম সম্পর্ক করে জেনে নেয় যে আপনার অবস্থানটা কেমন, তারপর আপনার সাথে মারামারি শুরু করে দেয়। একটা বিষয়। এতে বিশ্ব অর্থনৈতিক, নিরাপত্তা, বৈশ্বিক সমস্যা, এবং যেমন হচ্ছে বৈশ্বিক সমস্যার মধ্যে পড়ে জলবায়ু পরিবর্তন, যেটাকে আমরা ক্লাইমেট চেঞ্জিং বলি। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা রক্ষার জন্য এটি তাত্ত্বিক কাঠামো সরবরাহ করে। অর্থাৎ বিভিন্ন দেশের বৈজ্ঞানিরা মিলে এখানে গবেষণা করে যে কিভাবে এই যে বৈশ্বিক উষ্ণায়নটা আমাদের থামানো যায়। দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন পোর্টাল করা হয়েছে বা বিভিন্ন রিপোর্ট করা হয়েছে যে আমরা বৃক্ষ রোপণ করব, গাছগুলো কাটবো না, সো বেশি বেশি ফসল ফুয়েল পোড়াবো না, ফসল ফুয়েলের থেকে আমরা বের হয়ে এসে গ্রিন হাউস গ্যাসের ব্যবহার করব বা গ্রিন এনার্জি ব্যবহার করব। এই যে বিষয়গুলো নিয়ে তথ্যগুলা দেয়, এটা কিন্তু একজন আর দুইজন দেয় না, এখানে অনেকগুলা দেশের অনেকগুলা বিজ্ঞানী মিলে বসে তার একটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু এই আবিষ্কারগুলো করে। এটার কথাই বলছে যে এই জন্য যদি আমরা আমাদের মতো করে চিন্তা করি যে আমাদের দেশ আমরা সার্ভ করব, সো বৈশ্বিক উষ্ণায়ন হোক আর যেটা হোক গা, তাহলে কিন্তু দেশটা থাকবে না। সো দেশটা বলতে পৃথিবীটাই থাকবে না। আমাদের একে অপরের সাথে সহযোগিতা করে করে এই পর্যন্ত আসতে হবে। এটা হচ্ছে একটা বিষয়, আশা করি বুঝতে পারছেন। এর থেকে সহজ করে বোঝানোর আর কোনো ওয়ে নাই। তারপরে চলেন কথা বলবো যে আন্তর্জাতিক রাজনীতি কি। তার মানে দেখেন ওই স্টেপগুলো কিন্তু ভেঙে ভেঙে আসতেছে, যেগুলো আমরা আগেই বলেছি।
আন্তর্জাতিকতাবাদ হলো একটি রাজনৈতিক নীতি যা রাষ্ট্র জাতির মধ্যে বৃহত্তম রাজনৈতিক বা অর্থনৈতিক সহযোগিতার পক্ষে। তার মানে এরা যদিও বলে যে এগুলা রাজনীতি বা আন্তর্জাতিকতাবাদ হলো এক ধরনের রাজনৈতিক নীতি যেটা হচ্ছে বিভিন্ন জাতি বা রাষ্ট্রের মধ্যে বৃহত্তম রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার পক্ষে। হ্যাঁ, অর্থনৈতিক সহযোগিতা করে, যেমন বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগ করছে না, করছে তো অবশ্যই। সো আমরা এটাকে বলতে পারি, এটাকে মেনে নিলাম। তারপরে দেখেন কি বলছে, এটি অন্যান্য রাজনৈতিক আন্দোলন এবং মতাদর্শের সাথে যুক্ত এবং তবে এটি একটি মতবাদ, বিশ্বাস স্থাপন, বিশ্বাস ব্যবস্থা এবং আন্দোলনকেও প্রতিফলিত করতে পারে। তার মানে এখানে কি বুঝলাম, এখানে আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে সামটাইমস ভালো করতে পারে, আবার সামটাইমস কি করতে পারে, যুদ্ধের দিকেও ধাবিত করতে পারে। বুঝছেন? বিশ্বাস, ব্যবস্থা ও আন্দোলনও প্রতিফলিত করতে পারে। যেমন আন্দোলনটা কিভাবে প্রতিফলিত করতে পারে, যেমন ধরেন একটা দেশে সমস্যা হয়েছে, এটাকে তারা কি করবে, ইন্টারন্যাশনালি রিপোর্ট করে দিবে। যেমন ইন্টারন্যাশনালি রিপোর্ট করার জন্য অনেকগুলো সংস্থা অলরেডি আছে, ওটা নিয়ে আমরা কথা নাই বা বলি। সো আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে এখানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, আন্তর্জাতিক রাজনীতি কি, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে এর আগেও একাধিকবার আমরা আলোচনা করেছি, এই জন্য এখানে খুব একটা টপিক দেওয়া হয় নাই, ওগুলাই প্রয়োজ্য। ওকে, তারপরে আমরা দেখবো যে গেম থিওরি কি। গেম থিওরিটা কি একটু দেখি। গেম থিওরি হলো কৌশলগত মিথস্ক্রিয়ার গাণিতিক মডেলগুলোর অধ্যয়ন। মানে এটা একটা গাণিতিক খেলা আর কি, যেটা বোঝানোর ক্ষেত্রে যে যেখানে একাধিক সিদ্ধান্ত গ্রহণকারী বা খেলোয়াড় থাকে, একে অপরের সিদ্ধান্তের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়। তার মানে আমি আপনাকে বলতেছি, ধরেন আমরা একটা প্যানেল করছি, এখানে আমরা প্যানেলে বলতেছি যে আমরা একটা ট্যুর প্ল্যান করব। এখন দেখেন, একজন কিন্তু বলবে যে আমরা ট্যুর প্ল্যান কিন্তু একজনের মাথার মধ্যে আসছে, এবং সেই একজনের সিদ্ধান্তের উপর নির্ভর করে বাকি সবাই কি করছে, তাদের মতামতকে দিচ্ছে, তার মতামতটা দিচ্ছে। এই মতামত দেওয়ার যে বিষয়টা, এটাকে বলছে গেম থিওরি। বুঝাইতে পারছি সহজ ভাষায়, পেঁচানোর কিছু নাই, সহজ ভাষায় বুঝেন। এর উদ্দেশ্য হলো এমন একটি পরিস্থিতিতে আচরণ বোঝা এবং ভবিষ্যৎবাণী করা, অর্থাৎ ভবিষ্যৎবাণী করা কেন এখানে বলা হচ্ছে, ভবিষ্যৎবাণী করার কথা এই জন্য বলা হচ্ছে কারণ এটার ভবিষ্যতে কি হইতে পারে সেই বিষয়ে আমাদেরকে কি করতে হবে, একটা নলেজ কিন্তু রাখতে হবে। যেখানে প্রতিটি খেলোয়াড় নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য অন্যদের সম্ভাব্য চালচলন বিবেচনা করবে। অর্থাৎ এখানে তো সবাই ভালো লোক থাকবে এমন কোনো বিষয় না। যেমন এখানে অর্থনীতি হইতে পারে, কম্পিউটার বিজ্ঞান হইতে পারে, যেমন সমাজ বিজ্ঞান হইতে পারে, এবং অন্য অন্য ক্ষেত্রেও ব্যাপক প্রয়োগ রয়েছে। সো এই যে বিষয়গুলো আছে, অর্থাৎ মূল কথাটা হচ্ছে, ধরেন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার সিদ্ধান্তের উপরে আপনারা সবাই সিদ্ধান্ত জানাবেন, পজিটিভ আর নেগেটিভ। এই যে একটা সিদ্ধান্তের উপরে সবাই মিলে সিদ্ধান্ত নিবে, ধরেন আমি একটা বললাম যে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ঠেকানোর জন্য আমরা বেশি বেশি গাছ রোপণ করতে পারি বা বৃক্ষরোপণ করতে পারি। আপনি বলতেছেন না, গাছ লাগানোর কোনো দরকার নেই, এমনিতেই যা হওয়ার হবে। এই যে পরবর্তীতে যদি দেশ হুমকির মধ্যে পড়ে বা পৃথিবী হুমকির মধ্যে পড়ে, তাহলে কিন্তু আপনার উপরে একটা নেগেটিভ প্রভাব পড়বে। আর এই যে নেগেটিভ প্রভাবটা যাতে না পড়ে, এই জন্য আপনি সুচিন্তা করে আপনি আমার মতামতের সাথে একমত হবেন কিনা, এই বিষয়টাই মূলত গেম থিওরিতে বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পারছেন। তবে কি বলা হয়েছে দেখেন, গেম থিওরির মূল ধারণা। গেম থিওরির মূল ধারণাটা আবার কি এবং কোথায় থেকে আসছে, এটা একটু আমাদের জানা জরুরি, তাই না? চলেন দেখি এর ধারণাগুলা কি কি, এই ধারণাগুলা নিয়ে একটু আমরা আলোচনা করবো। হ্যাঁ, প্রথমেই আছে খেলোয়াড়। যেহেতু আমরা বলছি যে গেম থিওরি, গেম মানে কি বুঝতেছেন, গেম মানে খেলা বোঝাচ্ছে, তাই না? বিভিন্ন রাজনৈতিক খেলা এখানে, হ্যাঁ, ক্রিকেট ফুটবল না। তাহলে দেখেন, এরা হলো সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি বা গোষ্ঠী যারা খেলায় অংশগ্রহণ করে। তার মানে এখানে একটা বৈঠক হবে, এই বৈঠকে হচ্ছে যারা বসবে খেলার জন্য তাদের কথা মূলত বলা হয়েছে। তারপরে বলা হয়েছে কৌশল বা স্ট্র্যাটেজিক্স। এখানে কি বোঝাইছে দেখেন, প্রতিটি খেলোয়াড় যেসব সম্ভাব্য পদক্ষেপ নিতে পারে, এখানে প্রতিটি খেলোয়াড় যেসব সম্ভাব্য পদক্ষেপ নিতে পারে সেগুলোকে কৌশল বলে, অর্থাৎ সেগুলোকে কি বলা হয়, কৌশল বলা হয়। অর্থাৎ আপনাকে কৌশল করে কি করতে হবে, এক একটা চাল দিতে হবে। যেমন আপনি ধরেন চেস খেলতেছেন, অর্থাৎ দাবা খেলতেছেন, এখানে আপনার প্রতিটা পদক্ষেপ অর্থাৎ আপনাকে চিন্তা করে করে, গাণিতিক বিশ্লেষণ করে করে, ভালো করে দেখে দেখে আপনাকে কি করতে হবে, প্রতিটা চাল দিতে হবে। ঠিক
এই গেম থিওরিতেও যে খেলোয়াড়রা একটা সিদ্ধান্ত গ্রহণের জন্য আসেন এবং যারা বসেন তারা কি করেন মেইনলি, তারা হচ্ছে যেটা করেন একটা কৌশল অবলম্বন করে তারা নিজেদের পদক্ষেপগুলা যাচাই করে নেয়। এই বিষয়টাকে বলা হচ্ছে কি কৌশল বা স্ট্র্যাটেজিক্স, বুঝছেন? তারপরে যেটা পাই সেটা হচ্ছে ফলাফল বা পে অফ বলি আমরা, হ্যাঁ, পে অফ বলা হয় আর কি। প্রতিটি খেলোয়াড় যে ফল পায় তাকে পে অফ বলা হয়। মানে ধরেন আপনি একটা লজিক দিচ্ছেন বা একটা বাজেট দিচ্ছেন, এই বাজেটটা যদি আপনার উপস্থাপনটা ভালো হয়, ধরেন এই উপস্থাপনের উপরে যদি আপনাকে বাজেট দেওয়া হয় তাহলে আপনি জিতে গেলেন, আর যদি আপনি বাজেট না পান তাহলে হেরে গেলেন। আর এই ফলাফল অর্থাৎ আপনি পাস করেন আর ফেল করেন, এই বিষয়টা হচ্ছে কি, এই বিষয়গুলো হচ্ছে পে অফ, বুঝছেন? তাহলে কি বলছে, এটি একটি সংখ্যাগত মান যা বোঝায় একটি নির্দিষ্ট ফলাফলের প্রতি খেলোয়াড়ের পছন্দ বা লাভ। সো যেখানে খেলা হবে সেখানে পছন্দ বা লাভ থাকবে। তারপরে দেখেন কি বলছে, স্ট্র্যাটেজিক ইন্টারাকশন বা কৌশলগত মিথস্ক্রিয়া। কৌশলগত মিথস্ক্রিয়া কি, যেখানে একজন খেলোয়াড়ের সিদ্ধান্ত অন্যদের সিদ্ধান্তের উপর নির্ভর করে এবং এর ওপর ভিত্তি করে নিজের কৌশল নির্ধারণ করা হয়। তার মানে বলতেছে যে ধরেন আপনি আপনার অন্য একটা দেশ একটা সিদ্ধান্ত দিছে, যেমন তারা বলছে সাপোজ ধরেন হচ্ছে তারা একটা আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক সীমানা করবে, যে সীমানা যে কেউ অতিক্রম করতে পারবে। কারণ এখন এই যে সীমানা যে কেউ অতিক্রম করতে পারবে, একটা আন্তর্জাতিক সীমানা বা পাবলিক রোড বলা যেতে পারে এটারে, এই পাবলিক রোডটা যে তৈরি করবে এখানে যে কেউ এই আন্তর্জাতিক সীমানাটাকে ক্রস করতে পারে উইদাউট এনি পারমিশন। তাহলে দেখেন এখানে আমি যদি বলি যে হ্যাঁ আমি একমত, আমি বললাম একমত, এখন ওই রাস্তাতে যদি কখনো হামলা হয় তাহলে বলেন তো ওই দায়ভারটা কার আসবে? অবশ্যই আমার আসবে, সেটা আবার আমাদের পে অফস হয়ে যাবে, তাই না? এই জন্য সেটার উপর আমাদের কি চিন্তা ভাবনা করে কৌশলগত সিদ্ধান্তটা নিতে হবে। যদি কেউ এই যুক্তিগুলো দাঁড় করায় যে না এটা করা যাবে না, এটা করলে এই সমস্যাগুলো হইতে পারে, আমি ওনাকে বললাম যে হ্যাঁ আমি আপনার সাথে একমত, এখান দিয়ে হামলা হইতে পারে বা আরো অনেক ঝামেলা হইতে পারে, সেটা আন্তর্জাতিক করিডোর করা যাবে না বা পাবলিক করিডোর করা যাবে না। সেই যে আপনার সিদ্ধান্তের উপর আমি হা বা না ভোট দিলাম, এটা হচ্ছে মূলত কি বোঝায়, কৌশলগত মিথস্ক্রিয়াকে বোঝায়। অর্থাৎ যার পক্ষে থাকবো সে আমাকে একটু ভালো চোখে দেখবে, যার বিপক্ষে যাব তার চোখে একটু শত্রু হয়ে যাব। আর আমাকে এই সিদ্ধান্তটা নিতে হবে যে দেশটা বেশি শক্তিশালী তার উপরে ডিপেন্ড করে। আশা করি বিষয়টা বুঝে গেছেন, আই হোপ সো। হ্যাঁ, তারপরে চলেন এখানে বলি যে কেন গেম থিওরি গুরুত্বপূর্ণ। গেম থিওরিটা কেন গুরুত্বপূর্ণ, আমরা গেম থিওরি করতেছি, এই গেম থিওরিটা কেন গুরুত্বপূর্ণ? দেখেন, গেম থিওরি আমাদেরকে এমন একটি পরিস্থিতি বিশ্লেষণ করতে সাহায্য করে যেখানে আমরা একা সিদ্ধান্ত নেই না। তার মানে কি, এই গেম থিওরিতে আমরা একা একা সিদ্ধান্ত নিতে পারি না, এখানে অনেকগুলো ব্যক্তিবর্গ বসে তারা সবাই মিলে কি করা হয়, এখানে হচ্ছে একটা আমরা সমালোচনা বা আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারি। বরং কি হয়েছে দেখেন, আমাদের সিদ্ধান্ত অন্যদের ওপর প্রভাব ফেলে এবং অন্যদের সিদ্ধান্ত আমাদের উপরও প্রভাব ফেলতে পারে। বিষয়টা ক্লিয়ার? ওই যে করিডোরের কথা বললাম, সো ইচ্ছা মতো একটা করিডোর বানাই দিলাম, ওখানে হামলা হইলো, সো ওই প্রভাবটা আমার উপর পড়বে যেহেতু আমি সম্মতি দিছিলাম, এমনটা। যেমন এখানে আমরা বলতে পারি অর্থনীতি, দুটি কোম্পানি কিভাবে একে অপরের পণ্যের দাম নির্ধারণ করবে তা বাজারের প্রতিদ্বন্দ্বিতা করবে তা বুঝতে সাহায্য করা। অর্থাৎ ধরেন আমি একটা চানাচুরের ফ্যাক্টরি দিব, তাহলে এখন চানাচুরের সাথে কি ভালো চলে, বাদাম তো আমার দরকার, তাহলে আমার ওই চানাচুরের ফ্যাক্টরির সাথে বাদামের একটা কানেকশন যেহেতু আছে, তাহলে আমার কি করতে হবে, বাদামের যে হচ্ছে দোকানদার আছে তার সাথে আমার একটা সুসম্পর্ক স্থাপন করতে হবে। আর যদি আমি এইভাবে আপনাকে বলতে চাই যে ধরেন আপনি হচ্ছে একটা সাইকেল কিনবেন, এই সাইকেলটা কিনবেন না, সাইকেলটা বানাবেন, সাইকেলটা বানানোর জন্য কি করতে হবে, আপনাকে মেইনলি হচ্ছে সাইকেল বানানোর যে সামগ্রীগুলো আছে এগুলো কিনতে হবে। এগুলো কেনার জন্য আপনি কই যাবেন, দোকানে যাবেন, দোকান আবার কই যাবে, মেইন কোম্পানিতে যাবে, মেইন কোম্পানি থেকে আবার কি হবে, সেটা আবার দোকানদারের কাছে আসবে, সেটা আবার আপনার কাছে আসবে। এইভাবে কি একটা জিনিস রিসাইকেলিং পদ্ধতিতে ঘুরতে 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 একটা জায়গায় এসেই থামবে। এই যে প্রক্রিয়া অর্থনীতিতে, অর্থাৎ ধরেন আমি আপনার কাছ থেকে কি কিনছি, আমি আপনাকে বলছি একটা মুড়ি বা চানাচুরের ফ্যাক্টরি দেবো, আগে বললাম চানাচুরের ফ্যাক্টরির পরিবর্তে আমি মুড়ির কোম্পানির সাথে যোগাযোগ করতে পারি, কারণ চানাচুরের মতো মুড়িও দেওয়া যাইতে পারে। সো এই যে একটা বিষয় যে একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, কিভাবে তার দাম নির্ধারণ করবে, এই বিষয় নিয়ে আলোচনা করা। যেমন ধরেন আমি হচ্ছে লাক্স সাবান তৈরি করছি, এই লাক্স সাবান আপনি 50 টাকাতে বিক্রি করছেন, যেহেতু আমি নতুন কোম্পানি আসছি,
তো আমি সেম কোয়ালিটি দিয়ে আমি এটাকে 40 টাকা দরে কোম্পানি বাজারে ছাড়বো, তাহলে কি আপনার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতাটা ভালো হবে না? আপনারটা কিনবে না আমারটা কিনবে? যখন আমারটা একবার ব্যবহার করবে, আমার ওখান থেকে মার্কেটিংটা হয়ে যাবে। আর এই বিদ্যাকে বা এই বিষয়টাকে বলা হচ্ছে কি অর্থনীতিতে যে আমাদের গেম থিওরিটা কাজ করে কিভাবে সেটা। সো দেখেন তারপর কি বলা হয়েছে যে জীববিদ্যা আমরা কি গেম থিওরি কাজে লাগাতে পারি। প্রাণী জগতে খাদ্য এবং অন্য কিছুর লড়াইয়ের মতো কৌশলগত আচরণ বিশ্লেষণ করা যাইতে পারে। যেমন ধরেন আমি একটা দেশের হচ্ছে অর্থনৈতিক অভ্যন্তরীণ বিষয় নিয়ে একটু দালালি করতেছি। ধরেন আমি চিন্তা করলাম যে এই বছর তো বাংলাদেশে ধরেন খরা হয়েছে, মোটামুটি ভালো খরা হয়েছে ধরে নেওয়া যায়। সো বাংলাদেশে ধান খুব একটা জন্মায় নাই, তাহলে আমি কি করতে পারি, ইন্টারন্যাশনালি ধানটা কি করতে পারি, কিনতে পারি, কিনে আমি ওখানে বেশি দামে রপ্তানি করতে পারি। এই যে রপ্তানি করলাম, বাংলাদেশে ধানকে ইম্পোর্ট করলো, এই যার ফলে কি হলো, এই গেম থিওরির কাজে লাগিয়ে আমি বাংলাদেশে ভালো একটা ব্যবসা করতে পারবো। এই ব্যবসার কথাটাই বলা হয়েছে। যেমন আপনি যদি কোভিড-19 কথা চিন্তা করেন, যে মাস্ক আমরা 5 টাকা করে কিনি, যখন আমরা কোভিডে বললাম তখন কি হলো, একটা মাস্ক 10 টাকা 20 টাকা দাও কিনতে হয়েছে। যে হ্যাকসোল আপনি 50 টাকাতে কিনছেন সেটা 200 টাকাতেও কিনছেন। সে হচ্ছে বিষয়। সেইগুলোকে বলা হচ্ছে কি গেম থিওরি। আশা করি বিষয়টা বুঝছেন। অপেক্ষা ও বাজার, যেমন হচ্ছে নিলাম বা অন্যান্য বাজার ব্যবস্থায় দরপত্র এবং কৌশল নির্ধারণকেও গেম থিওরি কাজে আসে। ধরেন আমরা হচ্ছে একটা নিলামে গেছি, নিলামে যাওয়ার পরে ধরেন এখানে আমরা কয়েকজন মিলে একটা চিন্তা ভাবনা করলাম বা আমরা গবেষণা করলাম, যেখানে ধরেন 5 কোটি টাকার পণ্য থাকতে পারে। তাহলে 5 কোটি টাকার পণ্য 10 কোটি টাকা দাম উঠবে। সেখানে আমরা সবাই মিলে এটা আমরা অ্যারাউন্ড 4 কোটির মধ্যে কেনার চেষ্টা করবো, যেহেতু আমরাই সবাই এখানে আমরাই সো আমরা এখানে 4 কোটির মধ্যে কিনে এটাকে পরে আমরা সমান ভাগে ভাগ করে নেব। এটা একটা গেম থিওরি হইতে পারে। বিষয়টা বুঝতে পারছেন আশা করি। আর রাজনৈতিক বিজ্ঞান কি, দুইটি দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করা এবং প্রয়োগ করাকে বলা হচ্ছে কি রাজনৈতিক বিজ্ঞান। তাহলে এই যে 4টা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, কি বুঝলেন এটা অবশ্যই জানাবেন। এবং দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমরা বাস্তবতাবাদ নিয়ে কথা বলবো। তারপরে হচ্ছে আমরা কথা বলবো নিরাপত্তা দ্বিধা নিয়ে। এই টাইপ আরো হচ্ছে আমরা 5টা ইস্যু নিয়ে কথা বলবো। সো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।